প্রিয় দর্শক শ্রোতা সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রশমন দিবস 2025 উপলক্ষে বিশেষ ফোন লাইভ অনুষ্ঠান প্রতিরোধে প্রস্তুতি। জাতীয় দুর্যোগ প্রশমন দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান সাগর এবং আলোচক হিসেবে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ ফারুক হোসেন, প্রজেক্ট ম্যানেজার, প্রদীপ্ত প্রকল্প, এসকেএস ফাউন্ডেশন। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে আপনি সরাসরি অংশগ্রহণ করে আপনার মতামত অথবা কোনো জিজ্ঞাসা জানাতে পারেন। আমাদের সাথে যুক্ত হতে ফোন করুন 0171348465 নম্বরে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook/রেডিও সারাবলাতে গিয়ে আপনার মতামত অথবা প্রশ্ন জানাতে পারেন। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাকের সৌজন্যে। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, নদী বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত আমাদের এই বাংলাদেশ। প্রকৃতি বাংলাদেশকে দিয়েছে এক অপূর্ব রূপ। প্রকৃতি নির্ভর এই বাংলাদেশে প্রায় প্রতি বছর আমরা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই, যে দুর্যোগ আমাদের জীবন ও জীবিকাকে মাঝে মাঝে চরম ঝুঁকিতে ফেলে দেয়। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে এবং নিজেদের জানামাল রক্ষার্থে কী ধরনের প্রস্তুতি নিলে যান ও মালের ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে, বা এই দুর্যোগগুলো মোকাবেলায় আমরা কী ধরনের প্রস্তুতি নিতে পারি, এ বিষয়ে আজ আলোচনা শুনবো আমাদের আলোচক মহোদয়ের কাছ থেকে। অতিথি মহোদয়, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ ফারুক হোসেন আপনাদের সামনে এই মুহূর্তে সংযোগ হচ্ছি এবং সবাইকে অপরাহ্নের এই বিকালের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে থাকার চেষ্টা করছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। তো আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। তো আসলে দুর্যোগ বলতে আমরা কি বুঝি এবং আমাদের দেশে সাধারণত কি কি ধরনের দুর্যোগ হয়ে থাকে? ধন্যবাদ। দুর্যোগ আসলে আমাদের প্রতিনিয়ত বাংলাদেশের, বিশেষ করে আমাদের এই অঞ্চলে গাইবান্ধা এবং এই নদী অঞ্চলের সবচেয়ে মূল যে স্রোতধারার মানুষ, যারা সব সময় প্রতিনিয়ত জীবন জীবিকার জন্য সংগ্রাম করে আসতেছে, তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্যোগ। জি, সত্যি দুর্যোগ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে গাইবান্ধা। জি, এই চরাঞ্চলের নদীবেষ্টিত চরাঞ্চলে মানুষজন প্রতিনিয়তই কোনো না কোনো দুর্যোগের সঙ্গে আসলে যুদ্ধ করে টিকে আছে। আসলে দুর্যোগ বলতে আমরা বুঝি এমন একটি মারাত্মক পরিস্থিতি যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাপকভাবে ব্যাহত করে এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে, যা ওই কমিউনিটির পক্ষে কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হয় না। এক্ষেত্রে বাইরের থেকে বা অন্য কারো সাহায্যের বিশেষ প্রয়োজন হয়। এরকম পরিবেশ বা পরিস্থিতিকে আমরা আসলে দুর্যোগ হিসেবে আখ্যায়িত করে থাকি, যেটা সেন্দাই ফ্রেমওয়ার্ক ঘোষিত এবং আমাদের ডিডিএম বা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা থেকে যেভাবে এটাকে আইডেন্টিফাই করা হয়েছে সেটি এরকম। ধন্যবাদ। জি, ধন্যবাদ। তো আমাদের দেশে সাধারণত কি কি ধরনের দুর্যোগ হয়ে থাকে আপনি মনে করেন? যে বলছিলেন যেমনটি, সত্যিকার অর্থেই দুর্যোগের আসলে ব্যাপকতা বা ভিন্নতা এখন বিভিন্নভাবে আমরা পরিলক্ষিত হচ্ছি। যদি আমরা দুর্যোগের এ অঞ্চলের বিষয়কে মাথায় রেখেই দুর্যোগকে চিহ্নিত করতে থাকি বা শুরু করি, তাহলে বলবো সবচেয়ে ব্যাপকভাবে হচ্ছে বন্যা, জি, ঝড় বৃষ্টি। এটাও কখনো কখনো অতিমাত্রা হওয়াতে ব্যাপকভাবে দুর্যোগের মাত্রায় রূপ নিতে পারে। এর পাশাপাশি খরা, শৈত্যপ্রবাহ, ভূমিকম্প তো আছেই আমাদের স্বীকৃত একটা দুর্যোগ, কিন্তু নতুন করে আরেকটি মাত্রা যোগ করেছে আমাদের এই অঞ্চলে, যেটাকেও আমরা দুর্যোগ হিসেবে ব্যাপকভাবে চিহ্নিত করতে পারি, যা নদী ভাঙ্গন। জি, সর্বোপরি আমরা আসলে এই সমস্ত দুর্যোগের মধ্যে দিয়ে আমাদের এই অঞ্চলের জীবন জীবিকাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যে আমরা সম্প্রতি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে বজ্রপাত। এই বজ্রপাতকে কি দুর্যোগের মধ্যে ধরা হয় কিনা আমাদের অঞ্চলে? হ্যাঁ, চমৎকার একটি প্রাসঙ্গিক বিষয়ে আপনি উপস্থাপন করেছেন। জি, বর্তমানে দুর্যোগের আমরা এই তালিকায় যদি দেখি, তাহলে হ্যাঁ, এটি একটি মারাত্মকভাবে আমাদের মানব সম্পদের উপর আরোপিত হয়েছে এই দুর্যোগটি, যেটি বিগত 5 থেকে 7 বছরে যদি আমরা আসলে
এর পরিসংখ্যান তথ্যভিত্তিক অ্যানালাইসিস দেখি, তাহলে দেখব যে প্রতি বছরে ক্রমাগতভাবে এই কি বলবো বিদ্যুৎ পৃষ্ঠ বা বজ্রপাত যেটি হচ্ছে, এই বজ্রপাতে মানুষের মৃত্যুর সংখ্যা বা সম্পদহানির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এটাও সত্যি যে হ্যাঁ, এই দুর্যোগকে আইডেন্টিফাই করে বাংলাদেশ সরকার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ব্যাপকভাবে উদ্যোগ নিয়েছে যাতে করে এ ধরনের দুর্যোগকে আমরা প্রতিরোধ করতে পারি এবং পাশাপাশি আমাদের জানমাল সহ আমাদের প্রয়োজনীয় সম্পত্তিকে আমরা রক্ষা করতে পারি। জি, আমরা সেই দিকে যাব, কিন্তু তার আগে আরও কিছু জেনে নিতে চাই। দুর্যোগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা যাব। তো আমাদের এই যে দেশে বিভিন্ন রকম দুর্যোগ হচ্ছে, যেমন বন্যা, নদী ভাঙ্গন, খরা, বজ্রপাত হচ্ছে, শৈত্যপ্রবাহ হচ্ছে, তো এই দুর্যোগগুলোর তো একটা বিভিন্ন সময় আছে, নির্দিষ্ট সব দুর্যোগ তো একসাথে হয় না। তো এই দুর্যোগগুলোর বিভিন্ন সময় কোন কোন সময় কোন দুর্যোগ হয়ে থাকে আর কি আমাদের দেশে, বিশেষ করে উত্তরাঞ্চলে আর কি? আমরা যদি আমাদের এই অঞ্চল ভিত্তিক চিন্তা করি তাহলে তো আসলে আমরা দেখি যে গ্রীষ্মকালীন সময়ে বন্যার একটা ব্যাপক প্রবণতা থাকে, যে বন্যা দুর্যোগের রূপ নিতে পারে এবং এটাকে আসলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এখন চিন্তা করা হচ্ছে, যেটি বন্যা বা প্লাবনজনিত দুর্যোগ, অতিবৃষ্টিও হতে পারে এর মাঝে। এবং ঠিক একই সময়ে নদীর ক্ষেত্রে দুই ধরনের দুর্যোগ দেখা যায়। নদী অঞ্চলের মানুষ যারা, তারা পানি যখন বেশি হয়, প্লাবিত হয়ে যায়, তখনও যেমন ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্যোগের আশঙ্কা করে, পাশাপাশি যখন পানি কমে যায় তখন নদী ভাঙ্গনের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যা বর্তমানেও আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এক্ষেত্রে বন্যায় এবং নদী ভাঙ্গন দুটোই আসলে ব্যাপক ক্ষতি করে গ্রীষ্মকালীন সময়ে, বিশেষ করে এপ্রিল থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। এর পাশাপাশি যদি আমরা ধরি শীতকালে শৈত্যপ্রবাহ, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ব্যাপকভাবে শৈত্যপ্রবাহ সৃষ্টি হয়েছে, যা আমাদের জীবন জীবিকায় মারাত্মকভাবে প্রভাব ফেলছে এবং ফসল হানিসহ মানুষের বিভিন্ন ধরনের রোগবালাই এবং জীবন জীবিকায় এর খারাপ প্রভাব বা নেতিবাচক প্রভাব পড়ছে। এর পাশাপাশি আমরা যদি দেখি গরমের দিনে যেমন বন্যার একটি প্রভাব আছেই, যা দুর্যোগ হিসেবে আমরা দেখি, কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে আবার তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা ফসলের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রেও আমরা মনে করি যে হ্যাঁ, হিটওয়েভ একটি বড় ধরনের দুর্যোগ আকারে আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে এবং তার জন্য ভিন্নভাবে প্রস্তুতি নিতে হচ্ছে। এর পাশাপাশি তো ভূমিকম্প আছেই, যেটা আমরা অনেক আগে আলোচনা করলাম, এবং বজ্রপাত বর্ষাকালীন সময়ে। বলতে গেলে এগুলো সবগুলোই আমাদের জীবন জীবিকা এবং ওই সময়ে জড়িত, যেগুলো গ্রীষ্মকাল বিশেষ করে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসেই বা প্রতি সময়েই এগুলোকে বিবেচনা করে আমাদের আগাতে হচ্ছে। জি, আমরা এইভাবেই আসলে বিভিন্ন সময়ে আমাদের এই দেশে বিভিন্ন রকম দুর্যোগ হয়ে থাকে। তাহলে এই যে দুর্যোগ বিভিন্ন সময় হচ্ছে, তো এটা প্রশমন তো দরকার। তো দুর্যোগ, এই প্রশমন বলতে আমরা কি বুঝি মূলত? ধন্যবাদ। এই বিষয়ে একটু বিস্তারিত। প্রশমন এই কথাটি বাংলা, আসলে আমরা ইংলিশ টার্মটা আরো ভালো বুঝি, রিস্ক রিডাকশন, ঝুঁকি কমানো। তো দুর্যোগের ঝুঁকি, আমরা যে দুর্যোগগুলো বিষয়ে এতক্ষণ থেকে আলোচনা করলাম, প্রতিটি দুর্যোগেরই একটি মাত্রা আছে, একটি ব্যাপকতা আছে এবং তার উপরেই নির্ভর করে এর ঝুঁকির পরিমাণটা কত। সেই ক্ষেত্রে আমরা যদি সর্বপ্রথম চিন্তা করি যে বন্যা এই অঞ্চলের জন্য একটা ব্যাপক দুর্যোগ হিসেবে আসে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করব যে কমিউনিটির মানুষ যাদেরকে নিয়ে আমরা ভাবছি, দুর্যোগ প্রস্তুতির কথা বলছি, সবার আগে তাদেরকে আসলে প্রস্তুত করা বা তাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করা। তারা যদি আসলে প্রস্তুতি নিতে পারে সঠিকভাবে, সেটাই একমাত্র তাদের দুর্যোগের ঝুঁকি থেকে ক্ষতিগ্রস্ততা কমাতে পারে এবং তাদেরকে আরও বেশি করে সক্ষম করে তুলতে পারে এই দুর্যোগকে প্রতিহত করার জন্য। এজন্যই আমরা কমিউনিটি লেভেলে অনেকগুলো প্রোগ্রামকে আসলে বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রকল্প থেকে শুধু নয়, সরকারি বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন দক্ষিণ অঞ্চলে যেরকমভাবে দুর্যোগের সময় ভলান্টিয়ারদেরকে দেখা যায় বিভিন্ন সতর্কবার্তাসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ নিয়ে তারা কমিউনিটি মানুষের পাশে এসে দাঁড়ায়, ঠিক এমনইভাবে আমাদের এই উত্তর অঞ্চলেও বন্যার প্রবণতা বা বন্যার দুর্যোগকে মাথায় রেখে এই অঞ্চলে আমরা ভলান্টিয়ার তৈরি করেছি। প্রয়োজনীয় উপকরণ সহ সরকারিভাবে তাদেরকে আমরা তাদের উপজেলা, জেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে তালিকা হস্তান্তর করেছি, যাতে করে দুর্যোগকালীন সময় তারা
কমিউনিটির একেবারে খুব কাছাকাছি গিয়ে তাদেরকে সহায়তা করতে পারে। এর পাশাপাশি যদি আমরা বলি যে দুর্যোগের মোকাবেলা করতে গেলে দুর্যোগের আগের এক ধরনের প্রস্তুতি থাকে, জি, দুর্যোগের সময়কালীন একটা প্রস্তুতি থাকে, এবং দুর্যোগের পরবর্তী তাদেরকে বিভিন্ন ধরনের পুষিয়ে নেওয়ার জন্য, ক্ষতি পুষিয়ে নেওয়ার পুনর্বাসনের চেষ্টা করা, পুনর্বাসনের জি। চেষ্টা করার একটা প্রস্তুতি থাকে। সেই ক্ষেত্রে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান সবাই মিলে আমরা যদি প্রস্তুতিতে বেশি জোর দেই, তবেই সম্ভব সত্যিকার অর্থে দুর্যোগ প্রতিরোধের আজকের যে কথা আমরা বলছি, যে এবারের প্রতিবদ্ধ যে সবাই যদি আমরা সেভাবে প্রস্তুতি নেই, তাহলে দুর্যোগ প্রস্তুতিতে আমরা এগিয়ে যেতে পারবো। এটি হচ্ছে এবারের প্রতিবদ্ধের মূল আলোচনা। জি, চমৎকার বললেন। দুর্যোগ প্রশমন সম্পর্কে আপনার মুখে শুনলাম। তো যেহেতু আপনি শুরুতেই বললেন যে বন্যার কথা, যেহেতু আমাদের এই উত্তরাঞ্চল বন্যাপ্রবণ একটা অঞ্চল, তো বন্যা যেহেতু আমাদের এই অঞ্চলে একটা কমন দুর্যোগ, তাই বলা যায় যে এই বন্যার সময় বা এই জান ও মাল রক্ষার্থে আমরা কি করতে পারি? বন্যা, সত্যিকার অর্থে বন্যা আমাদের এই অঞ্চলের জন্য সবচেয়ে ভয়াবহ একটি দুর্যোগ, যেটি প্রতি বছরই মানুষ কম বেশি আসলে তার মুখোমুখি হচ্ছে এবং নিজেকে সেভাবে তৈরি করছে। দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে বন্যাকে যদি আমরা সবার আগে কনসিডার করি এই অঞ্চলের মানুষজন, জি, তাহলে আমাদের এটার জন্য অনেকগুলোভাবে পরিকল্পনা নেওয়া উচিত। এর সঙ্গে সবচেয়ে বড় পরিকল্পনা হওয়া উচিত জীবন জীবিকার সাথে জড়িত কৃষির পরিকল্পনা। বর্তমানে আধুনিক কৃষিতে এখন এত ব্যাপকভাবে এটি প্রভাব ফেলছে যে আমরা যদি বন্যার কথাকে বিবেচনা করি, তাহলে বর্তমান যে কৃষি বিভাগ আছে, যা বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে সহায়তা করছে, তাদের অনেকগুলো জাত এখন তারা তৈরি করতে পেরেছে, যেগুলো বন্যা সহনশীল জাত আছে। সেগুলো যদি আমরা কৃষক ভাইদের মাঝে ছড়িয়ে যেতে পারি, তাদেরকে যদি সে বিষয়ে সহযোগিতা করতে পারি প্রযুক্তিগতভাবে, তাহলে আমি মনে করি সে জায়গায় তারা এই সহনশীলতা বা বন্যার ক্ষতিগ্রস্ততাকে অনেকাংশে কাটিয়ে উঠতে পারবে। পাশাপাশি বন্যা পরবর্তী পর্যায়ে তাদেরকে যদি ওই ধরনের প্রযুক্তি, ইকুইপমেন্ট এবং ওই জাতীয় বা ওই জাতের বীজ সহ প্রযুক্তি সরবরাহ করা যায়, সেক্ষেত্রেও তাদের এই বন্যার ক্ষয়ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবে বলে আমার কাছে মনে হয়। এছাড়া আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটি বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে নিরাপদ আশ্রয় কীভাবে নিয়ে যাওয়া যায়। এক্ষেত্রে সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো ব্যাপকভাবে ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড লেভেলে, উপজেলা লেভেলে অনেকগুলো টায়ারে বিভিন্নভাবে কাজ করছে, এবং স্পেশালি কমিউনিটি লেভেলে ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি এবং ভলান্টিয়ারদের সমন্বয়ে একটা দুর্যোগ কমিটি তৈরি করা হয়েছে, যারা ওই নিকটবর্তী ওই মানুষগুলোর কাছাকাছি থাকে এবং তাদেরকে সেই বার্তা দেয়, আবহাওয়া বার্তা দেয় যে আগামী 72 ঘন্টা বা আগামী 5 দিনের মধ্যে আমাদের এই অঞ্চলে ব্যাপকভাবে পানি বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি এইভাবে নিতে হবে, এবং আমরা নিরাপদ আশ্রয় বলতে এই জায়গাগুলোতে যেতে পারবো, সেই ধরনের উঁচু জায়গাগুলোতে অথবা বন্যা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কথা বলে। তো আমরা শুনছিলাম যে বন্যা সহনশীল যেই জাতের ফসল বা বীজের কথা বলছিলেন, তো এইরকম কৃষিক্ষেত্রে হতে পারে যে এই প্রস্তুতিগুলো হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কিছু প্রস্তুতি রয়েছে। যেমন সাধারণ মানুষ কিভাবে প্রস্তুতি নিতে পারে, তার মধ্যে দেখা যায় যে বন্যার সময় খাবার পানির একটা সমস্যা দেখা যায়, বন্যার সময় খাদ্য একটা সংকট দেখা যায়। হ্যাঁ, তো এই যে মানুষগুলো তারা কিভাবে এই প্রস্তুতিগুলো নিতে পারে, খাবার পানি এবং খাদ্য সংকট অথবা আশ্রয়কেন্দ্রে যাওয়ার আগে যে প্রস্তুতিগুলো, এগুলো কিভাবে নিতে পারে? ধন্যবাদ। এটি সমন্বিত পরিকল্পনার একটি অংশ। জি, আপনি যেটি বলেছেন সেটা হচ্ছে সমন্বিত পরিকল্পনার একটি অংশ। আসলে দুর্যোগকে মোকাবেলা করার জন্য, দুর্যোগকে প্রশমিত করার জন্য, দুর্যোগকে রেজিলিয়েন্স করার জন্য এটি সমন্বিত পরিকল্পনার প্রয়োজন হয়, যেখানে কমিউনিটির মানুষ পারিবারিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে, পরিকল্পনা নেবে বন্যার সময় আমি কি করব, আমার শুকনো খড়ি লাগবে, আমার কতটুক চাল লাগবে, আমার কতটুক চিড়াগুড় লাগবে, কয়টা মোমবাতি লাগবে, এ ধরনের পরিকল্পনা আলাদাভাবে একদম পারিবারিক পরিকল্পনা আছে। এর পাশাপাশি কমিউনিটির দায়িত্বে যে প্রতিষ্ঠানগুলো আছে, স্পেশালি আমি বলবো যে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং উপজেলা, এদেরও কিছু দায়িত্ব আছে। এই বন্যার আগাম সতর্ক বার্তাটাকে তাকে পৌঁছানো, কোন কোন জায়গাগুলোতে আমরা আমাদের ব্রিজ, কালভার্ট এবং আমরা যেখানে আশ্রয় নিয়ে যাব, যে মানুষগুলোকে নিরাপদ স্থানে নেব, তার প্রস্তুতি এবং সেটা কীভাবে তৈরি করব, এগুলো আলাদা আলাদা প্রস্তুতির জায়গা। পাশাপাশি পারিবারিক এবং কমিউনিটি লেভেলের প্রস্তুতি আছে, যে তালিকা করা আমরা কাকে সবার আগে
নিরাপদ আশ্রয় নেব, কাকে সবার পরে নেব, এবং এই নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য যে ভেহিকেল, যানবাহন বা নৌকা ব্যবহার করতে হবে, তার স্পেশালি একটা পরিকল্পনা থাকবে, যেটি বর্তমানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড লেভেলের ওয়ার্ড ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট কমিটি এবং উপজেলা লেভেলের যে স্থানীয় সরকার প্রশাসন আছে, তারা বিভিন্ন টায়ারে এই পরিকল্পনা করতেছে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা অনেকগুলো উপকমিটি বা কমিটি করে সেগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করছে। আমি মনে করি এটি একটি ভালো দিক যে আমরা অন্তত এখন সরকারি এবং বেসরকারি সংস্থা একসাথে এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য বা এই বিষয়ে এলাকার কমিউনিটির মানুষজনকে একসাথে কাজ করার সুযোগ করে দিয়েছে। এটি আমাদের জন্য একটি খুবই ভালো লক্ষণ। জি, ধন্যবাদ।